অমাবস্যায় বিবেচনা করে দেখবে আরেকবার, লণ্ঠন জেলে পড়বে আমার কথা, লিখেছিলেন বিষ্ণুদেব। জন্মদিনে আজ যার নাম শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে। এখন ভোটাররা কাদের কথা বিবেচনা করবেন সে তো বোঝা যাবে আগামী বছর। তবে প্রধানমন্ত্রী আজ রাজ্যে এসে আসল পরিবর্তনের ডাক দিলেন, জানিয়ে তীব্র আক্রমণ ছুঁড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই নিয়েই আমাদের প্রথম প্রশ্ন। 2011-এ তৃণমূলের পরিবর্তনের পাল্টা 2026-এ আসল পরিবর্তনের ডাক নরেন্দ্র মোদী। জয় শ্রীরাম ছেড়ে জয় মা কালী, পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রীরই, খোঁচা তৃণমূলের। আসল পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? 26-এ কি দেখবে বাংলা? দ্বিতীয় প্রশ্ন। বিজেপির রাজ্যে সম্মান পায় বাংলা। বাঙালি অস্মিতা বিজেপির কাছে সবার ওপরে। বাঙালি হেনস্থার আবহে দাবি প্রধানমন্ত্রী। তাহলে বাঙালিদের রোহিঙ্গা তকমা কেন? প্রশ্ন তৃণমূলের। এই দড়ি টানাটানির মধ্যে বাঙালি আবেগের ডিভিডেন্ড ঘরে তুলবে কে? তৃতীয় প্রশ্ন। কসবা থেকে আরজিকর কাণ্ড, নারী নির্যাতন ইস্যুতে সরাসরি তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রী। রাজ্যের আনা অপরাজিতা বিল নিয়ে কেন চুপ কেন্দ্র? প্রশ্ন চন্দ্রিমা ভট্টাচার্যের। ক্ষমতায় যেই থাকুক কোনো রাজ্যেই কেন সুরক্ষিত নন মেয়েরা? আর চতুর্থ প্রশ্ন থাকবে, তৃণমূলের দুর্নীতিতেই বেকার হাজার হাজার শিক্ষক, সংকটে তাদের পরিবার ও স্কুলগুলো, সরব নরেন্দ্র মোদী। ব্যাপমে কি হয়েছিল? সুর চড়ালো তৃণমূল, কিন্তু এই টানা পড়ে নিয়ে কি যোগ্য চাকরিহারাদের আদৌ কোনো লাভ হবে? পঞ্চম প্রশ্ন। তৃণমূলের মাফিয়ারাজ ও গুন্ডা ট্যাক্সের ভয়েই রাজ্যে লোক নিয়ে আসছে না, দাবি প্রধানমন্ত্রী। তাহলে কেন বাংলায় কাজ করছে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক? প্রশ্ন তৃণমূলের। এই রাজনীতির লড়াইয়ে কি আদৌ আসবে বিনিয়োগ? তবে শুরুতেই আজ দেখাবো দুর্গাপুরে এসে ঠিক কি বললেন প্রধানমন্ত্রী, পাল্টা কি জবাব দিল এই রাজ্যের শাসক দল, একেবারে পাশাপাশি দেখুন। टीएमसी की सरकार जाएगी तभी असली परिवर्तन आएगा। टीएमसी जाबे तबेई আসল পরিবর্তন আসবে। 2011 সালের বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে আবেদন জানাবো, এবার আসুন পরিবর্তন নিয়ে আসুন, চলুন যাই পাল্টাই, চলুন যাই বদলাই, পরিবর্তন নিয়ে আসুন, বাংলায় নতুন ভোর আনুন। আর 2026 সালের বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দুর্গাপুরের সভা থেকে তৃণমূলকে হঠিয়ে আসল পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদী। এ যেন তৃণমূলের পরিবর্তন বনাম বিজেপির আসল পরিবর্তনের লড়াই। आज हर कोई कह रहा है टीएमसी हटाओ, बंगाल बचाओ। टीएमसी हटाओ, टीएमसी के शोराओ, बांग्ला के बचाओ। परिवर्तन का कमल खिलाना है। বিকশিত বাংলা মোদির গ্যারান্টি। রামচন্দ্র যিনি দশভুজার অকাল বোধন করেছিলেন, আপনি তাকে আজকে একদম নাম উচ্চারণ করেননি। তো যাই হোক, এই পরিবর্তনটা আমরা দেখলাম। সুতরাং পরিবর্তন বাংলা চায় না, সরকারের নয়। 50টা সিট পাবেন কিনা সেটা হাতে গুনে গুনে দেখুন। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রসঙ্গ তুলে বাঙালি আবেগে শান দিতে যখন রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন পাল্টা অনুপ্রবেশ ইস্যু জোরালোভাবে তুলে ধরে জবাব দিলেন নরেন্দ্র মোদী। टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है। इसके लिए यहां घुसपैठ को बढ़ावा दिया जा रहा है। बंगाल की अस्मिता के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी। ये आपको मोदी की गारंटी है। বাংলায় এসে ঘুষপেটিও বলছেন, ত্রিপুরায় গিয়ে কেন বলছেন না? ত্রিপুরায় গিয়ে কেন বলছেন না? ওখান থেকে তো রোহিঙ্গা তারা ধরা পড়ছে। আপনি আসামে গিয়ে কেন বলছেন না? আপনি বিহারে গিয়ে কেন বললেন না? জাতীয় নির্বাচন কমিশন বলছে বিহার থেকে, নেপাল থেকে ঢুকে আসছে বিহারে। তো আপনি ঘুষপেটিও যতবার বলেছেন, তার রক্ষার দায়িত্ব প্রধানমন্ত্রী সরকারের,
তিনি সেটাই ফেল করেছেন, এটা ওনার আত্মঘাতী গোল। দাঙ্গা থেকে ধর্ষণ, দুর্নীতি থেকে তোলাবাজি, সিন্ডিকেট রাজ থেকে মাফিয়া, ইস্যু ধরে ধরে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। टीएमसी यहां के एजुकेशन सिस्टम पर करप्शन और क्राइम का डबल अटैक कर रही है। भाजपा की तरफ से मेरा यह आग्रह है कि आप एक बार भाजपा को अवसर दें, एक ऐसी सरकार बनाएं जो ईमानदार हो, कामदार हो और दमदार हो। এই যুদ্ধ আসল যুদ্ধ নয়, কৃত্রিম যুদ্ধ হবে মোদি আর দিদির। এই কৃত্রিম যুদ্ধের মধ্যে দিয়ে উভয় দল তাদের নিজেদের লাভ করবার চেষ্টা করবে। ইস্যুর লড়াই শুরু, এরপর যুদ্ধ কোন পথে এগোয় সেদিকেই সবার নজর। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, পরিবর্তনের স্লোগান 10 কোটি বাঙালির খুব চেনা। 34 বছরের বামফ্রন্ট সরকারের পতনের ডাক দিয়ে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল পরিবর্তন চাই। আর আজ 2026-এর ভোট মাথায় রেখে 21শে জুলাইয়ের 3 দিন আগে রাজ্যে এসে তৃণমূল সরকারের পতনের ডাক দিতে গিয়ে সেই পরিবর্তন শব্দটাকে বিশেষণ যুক্ত করে প্রধানমন্ত্রী বললেন আসল পরিবর্তন চাই। তবে এমনিতে বিজেপির রণনীতিতে বড় পরিবর্তন তো দেখাই গেল। পুরনো সেই জয় শ্রীরাম স্লোগানের বদলে আজ প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল জয় মা কালী, জয় মা দুর্গা। আজকের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রেও দেখবেন পরিবর্তনের ছাপ একেবারে স্পষ্ট ছিল, ওপরেই জয় মা দুর্গা, জয় মা কালী। বিজেপির বঙ্গীয়করণ বলতে পারেন অথবা বিজেপির বেঙ্গল লাইন। তবে আজ প্রথম বক্তা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং মেয়র পরিষদ বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী আজ দাবি করলেন, আপনারা দেখলেন আগের প্রতিবেদনে, যে বাঙালিরা নাকি বিজেপি শাসিত রাজ্যে সম্মানের সঙ্গে আছে এবং তৃণমূল কংগ্রেস তোষণের রাজনীতি করতে প্রকাশ্যে অনুপ্রবেশকারীদের জন্য রাস্তায় নামছে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের জবাব। আসলে উনি নির্বাচন হলে বিজেপির পরিযায়ী প্রার্থীরা আসে, প্রধানমন্ত্রীও সেরকমভাবেই এসছেন। গতবার 2021-এও এসছিলেন, ওনার সমস্ত মন্ত্রিসভা সদস্যদের এনেছিলেন, ওনাদের শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এনেছিলেন। আবার অমিত শাহ হুঙ্কার দিয়েছিলেন আপকি বার 200 কি পার, নির্বাচনের ফলাফলে ঝিলকা উস পার হয়ে গেছিলেন। এবারেও পরিযায়ী প্রার্থীরা এসছেন, গিমিকের কথা বলছেন, গিমিক করছেন এখানে এসে। ওনাকে তো প্রথম আমার প্রশ্ন থাকবে যে 100 দিনের যে টাকাটা রাজ্য সরকারের পাওনা আছে, গরিব মানুষের টাকা, প্রান্তিক মানুষের টাকা, সেই টাকার ব্যাপারে উনি কিছু বললেন না কেন? আমার প্রশ্ন থাকবে আবাসনের টাকা কেন বাংলায় আটকে রাখা হয়েছে? আমি জিজ্ঞাসা করতে চাই, উনি তো লোকসভা নির্বাচনে বলেছিলেন বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দেবো, তাহলে 11 বছরে 22 কোটি বেকার যুবকের চাকরি দেওয়ার কথা। তো আপনাদের এই কাগজে দেখলাম যেখানে বেরিয়েছে যে 22 লক্ষেরও চাকরি হয়নি। তা উনি যে বলেছিলেন যে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করবেন, দেখা গেল দেশের ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেল যারা, তারা পিকনিক করছে, তারা পার্টি করছে, সেই ছবিও সংবাদ মাধ্যমে দেখলাম। আচ্ছা, কাশ্মীরে সন্ত্রাসবাদীরা যে 26 জনকে হত্যা করলো, তাদের কি, তাদেরকে অ্যারেস্ট করা গেল কি এখনো পর্যন্ত? কাশ্মীর প্রসঙ্গে আমি সম্পূর্ণ একমত, কিন্তু এই 100 দিনের কাজে বললেন আপনারা তো বহু কেসে, এমনকি হাইকোর্টের রায়ের বিরুদ্ধেও বহু ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যান। 100 দিনের কাজের জন্য, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবলো না? নিশ্চিতভাবে এটা আমরা ভাবছি, কিন্তু এটা এরকম নয় যে ওই টাকাটা কিন্তু বিজেপি নিজের পকেটের টাকা নয়, সেই জন্যই তো ন্যায্য দাবি হলেই তো আরো বেশি করে যাবেন। না, ওনারা টাকাটা আটকে রাখবেন, টাকাটা দেবেন না। আর এখানে এসে এখানে এসে উনি কি বললেন? ধর্ষণের কথা বলছেন। উড়িষ্যায় ওনাদের রাজ্যে, উনি যেখানে সরকারে আছেন, সেখানে 20 বছরের একটা বাচ্চা মেয়েকে কলেজের ভেতরে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকে এমন করলো যে সে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে গেল। তাহলে ওনার তো হাতরাস, উন্নাও, প্রয়াগরাজ থেকে শুরু করে বিলকিস বেগম থেকে শুরু করে ওনাকে তো উত্তর দিতে হবে। উনি যে রাজ্যে আছেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে এই অবস্থা, মহিলাদের যে অসম্মান করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এই একাধিক ঘটনা ঘটেছে, তার একটা কথা উনি উল্লেখ করলেন। এই রাজ্যে দাঁড়িয়ে উনি বলবেন উনি আয়নায় নিজের মুখটা দেখবেন না। উনি যে রাজ্যে সরকারে আছেন, ওনার কেন্দ্রীয় সরকার আছে, ডবল ইঞ্জিন সরকার আছে বলছেন। হ্যাঁ, ডবল ইঞ্জিন সরকার যে ফ্লপ হচ্ছে, সেটা তো উনি একবারে উত্তর দিলেন না।
উনি এসে এখানে প্রতিবার মিথ্যাচার কুৎসা বদনাম করে চলে যান, আর নির্বাচন হেরে যান, হেরে যাওয়ার পর আর আসেন না, আবার যখন নির্বাচন আসেন। গত লোকসভা নির্বাচনের আগে উনি সন্দেশকালী নিয়ে অনেক কথা বলেছিলেন, মানুষ 18 থেকে 12 করে দিয়েছে, আর আমাদের 22 থেকে 29 করে দিয়েছে। তাই মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করছে, ওনারা রিজেক্টেড হচ্ছেন বারবার মিথ্যের ঝুলে নিয়ে। এক সময় রাহুল গান্ধী সম্পর্কে আপনারা যেটা বলতেন বসন্তীর কোকিল, সেটা কি নরেন্দ্র মোদী সম্পর্কেও আপনারা বলছেন নাকি রাহুল গান্ধী সম্পর্কে মূল্যায়ন একটু পাল্টে গেছে? না, উনি ইলেকশনে হলে ওনার বিজেপি পার্টি পরিযায়ী পাখির মতো চলে আসে সারা বছর। আপনি বলুন না বিজেপির না, আমি বলছি এটা কি রাহুল গান্ধীর মতো? আজকে তো আলোচনাটা তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ নিয়ে, তো সেক্ষেত্রে বিশেষ করে ইন্ডিয়া জোটের মিটিং এ যখন তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে যে যাবে, নিঃসন্দেহে আপনার একমত যে এই অংশটা আপনি ভবিষ্যতের জন্য তুলে রাখতে পারেন। কিন্তু আমার মূল একটা প্রশ্ন থেকে গেল, যেটা হচ্ছে ডিএ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে যেখানে তৃণমূল কংগ্রেস ডিএ আটকাতে বারবার হাইকোর্টের সব বেঞ্চ, সুপ্রিম কোর্টে এতবার যায়, এত দ্রুত যায়, 100 দিনের কাজ নিয়ে কেন গেল না? কিন্তু নিঃসন্দেহে যে কটা প্রশ্ন তুলেছেন আমার পরের বক্তা দেবজিৎ, সেইগুলোর উত্তর নিঃসন্দেহে দেবেন। কিন্তু দেবজিতের কাছে ঠিক উল্টো দিক থেকে আসব, যে বাংলায় বিজেপি নাকি আসল পরিবর্তন আনবে, বাঙালি রশ্মিতা বিজেপির হাতে নাকি একেবারে সুরক্ষিত। আর পরের পর বিজেপি শাসিত রাজ্যে মহারাষ্ট্র, দিল্লি, উড়িষ্যা, ছত্তিশগড়, অসম বাংলাভাষীদের বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে, এমনকি গ্রেফতার অবধি করা হচ্ছে। আমার কাছে প্রচুর তথ্য পরিসংখ্যান আছে, রোজই দেখাই, আজও দেখাবো। প্রধানমন্ত্রী বলছেন যে এরা সবাই অনুপ্রবেশকারী। কিন্তু দেবজিৎ, আমার মূল প্রশ্ন থাকবে, তথ্য সে কথা বলছে না, স্পেসিফিক উদাহরণ দেব। 1 নম্বর, যে এই যে পুনেতে গোপালনগরের বাসিন্দা বিবেক গোস্বামীকে পুলিশ আটক করলো, পরে ছাড়তে বাধ্য হয়, তিনি অনুপ্রবেশকারী নন। আর তাই হলে শান্তনু ঠাকুর বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের সার্টিফিকেট দেন, তার কারণ এই গোস্বামী সাহেবকে শান্তনু ঠাকুর সার্টিফিকেট দিয়েছে। 2, উত্তম কুমার ব্রজবাসী জীবনে কোনোদিন অসম যাননি, এনআরসির নোটিশ এই পশ্চিমবঙ্গ রাজ্যে বসে পড়লেন, তিনিও কোনো অনুপ্রবেশকারী নন। এর কোনো ব্যাখ্যা আছে দেবজিৎ? সুমনদা, 2-3টে বিচ্ছিন্ন ঘটনা দেখিয়ে এই চ্যানেলে বসে এই ধরনের আলোচনা করার আগে তার সঙ্গে আরও 4-5টা স্পেসিফিক দেখান না, যেখানে সত্যি সত্যি বাংলাদেশি ধরা পড়েছে। হ্যাঁ, উল্টোটাও দেখাচ্ছি। এই যে দিল্লিতে যে ইস্যুটা হচ্ছে, সেই ইস্যুটা কিন্তু কোর্ট নির্দেশিত, 1 নম্বর। 2 হচ্ছে, তোমরাও একটা অংশ বলো একটা বলো না, সেটা হচ্ছে মসজিদ থেকে বেআইনি হুকিংয়ের সাহায্যে বিদ্যুৎ বলছো, পাশাপাশি মন্দির থেকেও সেই একই জিনিস হয়েছে। সেই দুটো অংশই সমানভাবে দেখাবো এবং দেখাই। হচ্ছে যে যেটা আগের দিন আপনার এখানে আলোচনা হয়েছে, আমার যারা কলিগ তারা এসে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন যে একটা প্রাইভেট প্রপার্টির ওপরে অর্ডার হয়েছে এবং কোর্ট নির্দেশিত কারণে, আমি ওর মধ্যে যাচ্ছি না। কিন্তু কয়েকদিন ধরেই চ্যানেলে এটা জোর করে দেখানো হচ্ছে যে বিচ্ছিন্ন ঘটনা 1, 2, 3, 4টে, বাকি যারা সরাসরি ধরা পড়েছে লাখে লাখে বাংলাদেশে, অন্তত হাজারে হাজারে, তাদের কথা কেন বলছেন না? এটাও তো একটা ঘটনা। আপনারা এটা কেন দেখাচ্ছেন না যে 1 লাখের কাছাকাছি বাংলাদেশি ধরা পড়েছে, তার মধ্যে 4 জন, এটা তো কোল্যাটারাল ড্যামেজ, এরকম 2-1টা হয়েছে এবং সেটা তারা ছাড়াও পেয়েছে। মানুষের জীবন কোল্যাটারাল ড্যামেজ জর্জ বুশ আর দেবজিৎ মনে করে, না মানুষের জীবন। পাশাপাশি যেখানে না দেবজিৎ, আমাদের থেকে অনুপ্রবেশকারী ইস্যুতে সরব তুমি কাউকে পাবে না। আমরা মনে করি যে ঘুণ পোকার মতো ভারতীয় রাষ্ট্রকে, এক দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এই বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য। 1, 2 হচ্ছে মানুষের এমনি চাকরি নেই, চাকরি এবং খাবার রুটিতে বেআইনিভাবে ভাগ বসাচ্ছে এই অনুপ্রবেশকারী। এদের চিহ্নিত করে বের করে দেওয়া উচিত, এটা তো বিশ্বাস, রোজ বলি। সুমনদা, আপনারা মনে করেন, কিন্তু আপনারা দেখান কটা? যাদের ওখানে ডিপোর্ট করা হয়েছে বা যাদের নামে এরকম মামলা হয়েছে, সেটা দুর্ভাগ্য যে কাকদ্বীপে বেআইনি অনুপ্রবেশকারীদের কলোনি বিজেপি তা নিয়ে সরব হয়নি, এবিপি আনন্দ সরব হয়েছে এবং দেখিয়েছে। এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত, এটাই তো একটা দায়িত্বশীল মিডিয়ার এটাই তো কাজ। এটা তো কোনো অন্যায় তো আপনারা করেননি। কিন্তু আমার কথা, আমি এখানে আর্গুমেন্টে যাচ্ছি না, কিন্তু 1-2 বিচ্ছিন্ন ঘটনা যারা কিনা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে ভুলবশত চিহ্নিত হয়েছিল, তার উল্টো দিকে দাঁড়িয়ে আপনারা আমাকে দেখান যে গাদা গাদা বাংলাদেশি অনুপ্রবেশকারী যাদের কিনা ঠিকভাবে শনাক্ত করা গেছে এবং ডিপোর্ট করার কথা হয়েছে, সেটাও তো দেখানো দরকার। সেটার জায়গাতে শুধুমাত্র পাবলিকের মধ্যে প্যানিক তৈরি হচ্ছে বলে সেটাকে দেখানো
যাবে না, একটা দুটোকে দেখাতে হবে, দুটোই দেখাতে হবে। আমি যেটা বলছি দেখাবো, আবার বনগাঁর বাসিন্দা হেনস্থা হলে সেটাও দেখাবো। একদম, আমি সেটাও বলতে চাই, যেটা একটু আগে আমার আগে বৈশ্বনাথদা বললেন। আমি একটা কথা বলতে চাই, বাঙালিদের রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। দাদা, রোহিঙ্গাদের বাঙালি বলে কারা দাগাচ্ছে? রোহিঙ্গাদের বাঙালি বলে দাগানোর জন্য বা আইডেন্টিফাইড করার জন্য আপনাদের এত আন্দোলন কিসের? আপনাদের এত ইচ্ছে কিসের? কেন রোহিঙ্গাদের জায়গা দিচ্ছেন? কেন বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম বা হিন্দু যাই হোক না কেন, অনুপ্রবেশকারীদের রাখার জন্য আপনাদের এত দায়বদ্ধতা কিসের? এটা তো আগে পরিষ্কার করতে হবে। আজকে হায় হায় রব উঠেছে যে বিহারে কিভাবে দেখা হচ্ছে, বিহারের পরে যদি বাংলায় হয় তাহলে কি হবে? বিহারে 38 লক্ষ লোকের নাম কাটা গেছে, ভোটারের নাম, এবং তার মধ্যে একটা বড় অংশ বাংলাদেশি বা রোহিঙ্গা বা ইত্যাদি, সেগুলো বোঝা গেছে। এখন রোহিঙ্গা কি করে ঢুকলো? রোহিঙ্গাদের বিএসএফ ঢুকতে দিল কি অন্য কেউ ঢুকতে দিল? রোহিঙ্গারা এইসব অপযুক্তি না দিয়ে রোহিঙ্গাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদির সুবিধাগুলো কারা পাইয়ে দিয়েছে? কারা বলেছে যে ওরা এখানকারই থাকে, এখানকারই নাগরিক? এই অবস্থার উল্টো দিকে শুধু একই রকম গলার জোরে বলো যে কি করে অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে ঢুকছে, বিএসএফ কেও জবাব দিতে হবে তো। আগে ঢুকলে তবে তো জাল পরিচয়পত্র করবে। ভীষণ অন্যায় জাল পরিচয়পত্র করা, ক্রাইম। শুনুন, একই গলার জোরে বলছি, এক্ষুনি এবিপি আনন্দর একটা সার্ভে টিম বেরোক। আমি জানি অন্তত বাংলার বুকে এবিপি আনন্দর এই সার্ভে টিম পাঠানোর এক্ষুনি ক্ষমতা আছে, আর কারোর থাকুক না থাকুক। একটা গাড়ি নিয়ে বেরোক, পোরাস যে বিএসএফ এর এলাকা, প্রচুর জায়গা ফাঁকা, সেখানে দেখা হোক। দেখা যাবে যে জমি দেয়নি রাজ্য সরকার, তার জন্য 19টা চিঠি দিয়েছে। তার জন্য বৈশ্বনাথদা বা তার দল কি বলবেন? প্রশ্ন তো তাদের কাছে থাকবে, প্রশ্ন তো তাদের কাছে থাকবে যে তারা কি বলবেন। হ্যাঁ, প্রথমত উনি অনেক কথা বললেন, উনি হেমন্ত বিশ্ব শর্মার যে কথাটা সেটার কোনো উত্তর দিতে পারবেন? বাংলায় ভাষায় কথা বললে সে বাংলাদেশি, এটা যদি বাঙালিদের শুনতে হয়, এখানে পৃথিবীতে সারা পৃথিবীতে 25 কোটি বাঙালি আছে, আমাদের পশ্চিমবাংলায় প্রায় 10-12 কোটি বাঙালি আছে। আমরা বাংলা ভাষায় কথা বলি এবং জাতীয় সঙ্গীত বাংলা ভাষায় রচনা হয়েছে। সোনার বাংলা, ওপার বাংলা, সেখানেও জাতীয় সঙ্গীত বাংলা ভাষায় রচনা হয়েছে। সেখানে হিমন্ত বিশ্ব শর্মার মতো একটা করাপ্টেড লোক, যার বিরুদ্ধে রোজভ্যালির এরকম অ্যালিগেশন বিজেপি এনেছিল, সে বলছে বাংলা ভাষায় কথা বললে আমরা বাংলাদেশি হয়ে গেলাম, আমরা রোহিঙ্গা হয়ে গেলাম। কি বলছেন? সোনার বাংলা আপনার দেশের জাতীয় সঙ্গীত প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে, বাঙালি আর বাংলাভাষী দুজনের মধ্যে ফারাক আছে। আপনি বৈশ্বনাথদা আপনার এলাকায় দুর্গাপুজো করেন বড় প্যান্ডেল করে, আর উল্টো দিকে দাঁড়িয়ে যে বাংলাভাষী যাদের কথা আপনি বলছেন, সোনার বাংলার কথা, সেখানে দুর্গা প্রতিমা ভাঙা হয়। আপনি ঢাক বাজিয়ে পুজো করেন, আপনি ঢাক বাজিয়ে পুজো করেন, দশমীতে পান পাতা দিয়ে দুর্গা প্রতিমাকে বরণ করেন, উল্টো দিকে দুর্গা প্রতিমা ভাঙা হয়। আপনি দুটোকে এক বলবেন, দুজনেই বাঙালির বিরুদ্ধে, দুজনকেই বাঙালি বলবেন, দুজনকেই বাঙালি বলবেন। যারা দুর্গা পুজো করে এবং যারা দুর্গা ঠাকুর ভাঙে, দুজনেই বাঙালি। বৈশাখা দুটো প্রশ্নকে গুলিয়ে দেবেন না। এক, বিএসএফ এর জমি দেওয়ার সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার কি সম্পর্ক? বিএসএফ কে পশ্চিমবাংলায় জমি দেওয়ার সঙ্গে বৈশ্বনাথদা স্পেসিফিক কোয়েশ্চেন, বিএসএফ কে জমি দেওয়ার সঙ্গে পশ্চিমবাংলার বুকে, পশ্চিমবাংলার সীমান্তে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন বা করবেন বলে কি আপনারা দেননি? 1 নম্বর। 2 নম্বর, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কি এটা মনে করেন যে যারা দুর্গা ঠাকুরের পুজো করে বাংলায় কথা বলে, আর যারা দুর্গা ঠাকুরের মূর্তি ভাঙে বাংলায় কথা বলে, দুই পক্ষ একই সমান গোত্রীয়, সমানভাবে তাদের বিচার করা যায়? যারা মনে করে মূর্তি ভাঙতে হবে আর যারা মনে করে মূর্তির পুজো করতে হবে, তারা সমান? আপনার বিচারধারার সঙ্গে আমার বিচারধারার পার্থক্য আছে। বিচারধারার প্রশ্ন নয়, এটা বিচারধারার প্রশ্ন নয়, এটা বিচারধারার প্রশ্ন নয়, এটা বিচারধারা। আমি দুজনকেই এবার থামালাম, আমি দুজনকেই থামালাম, তার কারণ দুজনের বিচারধারার এতটা ফারাক যে আমি যদি সময় দিই মোটামুটি আর আগামী আধ ঘন্টা শুধু বিচারধারার ফারাক নিয়ে দুজনে অনর্গল দুজনের সঙ্গে সংঘাতে চলে যাবে। আর এই সংঘাতের জায়গাটাতে আমাদের একটা জায়গায় আপত্তি আছে। কেন আপত্তি? দুজনেই আজ সাদা রঙের পোশাক পরে এসছেন, আমার খুব ভালো লাগতো। দুজনেই এই যে বৃত্ত
বা চতুষ্কোণ হিসেবে কল্পনা করুন যে এর মেরুগুলো দুটো জায়গায় মেরুকরণে আটকে যাচ্ছে। একটা হচ্ছে যে বাংলা ভাষীদের বাংলাদেশি বলে নিগ্রহ, আরেকটা হচ্ছে অনুপ্রবেশকারী। আমি বারবার বলছি যে দুটোই হচ্ছে জেনুইন সমস্যা এবং অত্যন্ত বড় সমস্যা, যা এই পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান এবং ভবিষ্যৎকে একই সঙ্গে ধাক্কা দিচ্ছে। অথচ আমাদের দুর্ভাগ্য যে প্রথম অংশটা নিয়ে যারা সরব, যারা চিৎকার করছেন, তারা দ্বিতীয় অংশটা নিয়ে স্পিকটি নট, আবার দ্বিতীয় অংশটা নিয়ে যারা আকাশ বাতাস ফাটিয়ে দিচ্ছেন, তাদের প্রথম অংশটি নিয়ে সামান্যতম তাদের কাছে কোনো ব্যাখ্যা নেই, অথবা তারা সম্পূর্ণ চুপ করে আছেন, সাতচরেও রা নেই। একেবারে স্পষ্ট। আমার খুব ভালো লাগতো যে এই রাজ্যের শাসক দল এবং প্রধান বিরোধী দল একই সঙ্গে দুটো ইস্যুর বাস্তবতা যদি মেনে নিত এবং কোথাও অন্তত প্রশাসনিকভাবে হাতে হাত ধরে কেন্দ্র এবং রাজ্য কাজ করত যাতে এই দুটো সমস্যা মেলানো যায়, আর কোনো উত্তম কুমার ব্রজবাসীকে এই হেনস্থার শিকার না হতে হয়, পাশাপাশি আর কোনো অবৈধ অনুপ্রবেশকারী যারা বেআইনিভাবে এ রাজ্যে এসে আমার আপনার রুটিতে ভাগ বসাচ্ছে, আমার আপনার চাকরিতে ভাগ বসাচ্ছে, অথবা এখানে একেবারে সরাসরি ক্রাইমের সঙ্গে, অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে, তাদের সবাই মিলে যেন আইডেন্টিফাই করা যায়। পাশাপাশি একজন বাঙালিও শুধু বাংলায় কথা বলার অপরাধে তার হেনস্থা না হয়। আমি এইখান থেকে ঠিক এই বিষয়টা আজকে প্রধানমন্ত্রীর মঞ্চ থেকেও এলো, তৃণমূল তার জবাবও দিল, কিন্তু আবার দুর্ভাগ্যের দুটো মেরু সম্পূর্ণ আলাদা। এক দুয়ের কথা বললো না, আর দুই একের অস্তিত্বই স্বীকার করলো না, ব্যাস মিটে গেল। দেখুন, आज जब देश के सामने टीएमसी की साजिशें उजागर हो गई है, तो उसने घुसपैठियों के पक्ष में नई मुहिम शुरू कर दी है। বাংলাদেশে অনুপ্রবেশকারী বনাম বাঙালি হেনস্থা 26-এর বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতির অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে এটাই। প্রত্যাশিতভাবেই শুক্রবার দুটো ইস্যুই বারবার উঠে এলো নরেন্দ্র মোদীর মুখে। তৃণমূলকে বিদ্ধ করতে প্রধানমন্ত্রী হাতে তুলে নিলেন অনুপ্রবেশ অস্ত্র, সেই সঙ্গে স্পষ্ট হুঁশিয়ারিও দিলেন রাজ্যের শাসক দলকে। দুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে। বিজেপির গায়ে কার্যত অবাঙালি তকমা লাগানোর চেষ্টা করেছিলেন তিনি। বাঙালিদের উপর আপনাদের এত রাগ কেন? কি করেছে বাঙালিরা আপনাদের? পাল্টা রাজ্যে এসে নরেন্দ্র মোদী দাবি করলেন পশ্চিমবঙ্গবাসীর জন্য নয়, তৃণমূল আসলে অনুপ্রবেশকারীদের বাঁচাতে রাস্তায় নেমেছে। टीएमसी अब उनके समर्थन में खुलकर उतर आई है, लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दूं, जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। কোন রাজ্য সরকার কিন্তু সীমান্ত পাহারার দায়িত্বে নেই, পশ্চিমবঙ্গ তো নয়, কোন রাজ্য সরকার নেই। তাহলে প্রধানমন্ত্রী আপনি আগে ফোকাস করুন আপনার হোম মিনিস্টার অমিত শাহকে, তার আন্ডারে বিএসএফ, আপনি ফোকাস করুন ওদের ঢুকছে কি করে। বাংলাদেশি জঙ্গির হাতে ভোটার কার্ড কিংবা ভুয়ো নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরির নজির এ রাজ্যের সামনে এসেছে। দুর্গাপুরের জনসভায় এই ইস্যুও বাদ দিলেন না নরেন্দ্র মোদী, তুললেন তোষণের অভিযোগও। यहां टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है। इसके लिए यहां घुसपैठ को बढ़ावा दिया जा रहा है, घुसपैठियों के फर्जी कागज बनाए जा रहे हैं, इसका एक पूरा इकोसिस्टम यहां डेवलप किया गया है। ये पश्चिम बंगाल की देश की सुरक्षा के लिए खतरा है, ये बांग्ला संस्कृति के लिए खतरा है, लेकिन तुष्टीकरण के लिए टीएमसी हर हद पार कर रही है। বাংলায় যারা বঙ্গভাষী এবং অন্যান্য জায়গায় যারা বঙ্গভাষী তাদের রোহিঙ্গা বলে তাড়িয়ে দিচ্ছেন। আপনার ডবল ইঞ্জিন সরকারের একটি প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি যারা বাংলায় ফর্ম লিখছে
তাদের ফরেনার হিসেবে কাউন্ট করতে ওনার সুবিধা হচ্ছে উনি বলছেন। কই আপনি তো তার বিষয়ে কিছু বললেন না। 2021-এর মতোই 2026-এর ভোটের আগেও যখন বাঙালি অস্মিতাকে সামনে রেখে লড়াইয়ে নামছে তৃণমূল, ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে। তখন সেই অস্মিতার প্রসঙ্গ তুলেই পাল্টা আক্রমণের কৌশল নিলেন নরেন্দ্র মোদী। भाजपा बांग्ला भाषा को प्रेरणा, परंपरा और पहचान का माध्यम मानती है। भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। देश में जहां भी भाजपा है वहां बांग्ला का सम्मान है, पश्चिम बंगाल के लोगों का सम्मान है। কে কত বড় বাঙালি, বাঙালির জন্য কার দরদ বেশি, বিধানসভা ভোটের আগে এই নিয়েই এখন তৃণমূল বিজেপির লড়াই। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কসবা কাণ্ড থেকে আরজিকর কাণ্ড বারবার প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এলো, কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী এত কথা বললেন। সিবিআই তো প্রধানমন্ত্রীর দফতরের অধীন। আমি বলছি, অভয়ার মা বাবার ক্ষোভ এই মুহূর্তে যতটা কলকাতা পুলিশ কিংবা রাজ্য পুলিশের বিরুদ্ধে, ততটাই সিবিআইয়ের বিরুদ্ধে। আপনারা জানেন, কিছুদিন আগে অন ক্যামেরা তারা বলেছেন সিবিআই এখন কলকাতা পুলিশের মুখপাত্র, রাজ্য এবং সিবিআই প্যাক্ট হয়ে গেছে। আমি বলছি 4 দিনে এটা ফ্যাক্ট যে তদন্ত কলকাতা পুলিশ যা ফাইন্ডিংস ছিল সেই নিয়ে সিবিআই তার থেকে 11 মাসে 1 ছটাকও এগোতে পারেনি। আমার পরবর্তী বক্তা সব্যসাচী চট্টোপাধ্যায়ের কাছে থাকবে যে রাজনৈতিক ইস্যু হিসেবে মঞ্চের ওপর থেকে প্রধানমন্ত্রী বলছেন ঠিক আছে, কিন্তু এই আরজিকর ঘটনায় যারা সব থেকে বেশি ধাক্কা খেয়েছে, অপূরণীয় ক্ষতি হয়েছে, সেই পরিবারটা যারা মেয়েটিকে হারিয়েছে, তারা কলকাতা পুলিশের ওপর যতটা ক্ষোভ, আজকে সিবিআইয়ের ওপর ততটা ক্ষোভ। আর যে সিবিআই প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন। আমি বলছি এরও তো একটা কোথাও জবাব দিতে হবে। সব্যসাচী নমস্কার। খুব অদ্ভুত একটা সময়ের মধ্যে আমরা এই আলোচনা করছি। আজকে যখন এই আলোচনা করছি আমরা দেখতে পাচ্ছি অনেক উঁচু থেকে, মঞ্চ থেকে নেতা নেত্রীরা নানান কথা বলছেন, বাঙালি অস্মিতার কথা বলছেন, বাংলা ভাষায় কথা বলতে তাদের উপর আক্রমণের কথা বলছেন। আমার একটা কথা শুনতে পাবে, 21শে জুলাই তো এসে গেল। দেখুন, এই কথার যুদ্ধ চলছে, তখন আমার না একটা খুব পুরনো কথা মনে পড়ছিল যে এই নেতা নেত্রীরা বোধহয় ঠিক সময়ে ঠিক যদি পদক্ষেপ গ্রহণ করতেন তাহলে আজকের এই অবস্থাটা হতো না। যেমন একটু আগে বিজেপির প্রতিনিধি দেবজিৎ সরকার মহাশয় তিনি বললেন বক্তব্য রাখবার সময় যে এই বর্ডার টর্ডার রাজ্য সরকারের ভূমিকা সেই সব রাখবার ক্ষেত্রে তারা যদি কনসার্ন হতেন বর্ডার নিয়ে, তাহলে বোধহয় আজকে এই অবস্থাটা আমাদের দেখতে হতো না। আবার উল্টো দিকে আপনি জানেন 2021 সালে আমাদের রাজ্যের সরকার, যখন কেন্দ্রের সরকার গুজরাটের বর্ডার এরিয়া সেটা যেটা ছিল 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ, সেটা কমিয়ে 15 কিলোমিটার করলো। তার আগে ওই আদানিদের বন্দরে সেখানে একটা বড় সংখ্যক ওই নার্কোটিক্স উদ্ধার হলো। তারপরেও অত বড় একটা ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করার পরেও সেখানে যখন এই জুরিসডিকশন বাড়িয়ে কমিয়ে দিল গুজরাট আর বাংলায় 15 কিলোমিটারটা বেড়ে 50 কিলোমিটার হয়ে গেল, আমাদের রাজ্য সরকার গিয়ে সংবিধান প্রদত্ত যে ক্ষমতা, যেটা সংবিধানের 131তম অনুচ্ছেদে বলা আছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ডিসপিউট, তারা কিন্তু একবারও সেখানে গেলেন না। উল্টো দিকে আমরা দেখলাম তৎকালীন এবং এর আগে বিজেপির সরকারের অন্যতম বিজেপির নেতা, তিনি নিজেও বিজেপির মন্ত্রী হয়েছে, বিজেপির প্রার্থী হয়েছিলেন, আমাদের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সেই সময়ে, তাকে অ্যাডভোকেট জেনারেল করা হলো 21-এর পর। এবং রাজ্য সরকার তারা কিন্তু আদালতের মুখাপেক্ষী হয়ে থাকলেন না, তারা রাজনীতির আসর করলেন। কে মামলা করলো? একজন সিপিআইএম এর নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়, তাকে কলকাতা হাইকোর্টে মামলা করতে হচ্ছে। কে মামলা লড়ছে? বিকাশ ভট্টাচার্য এবং বাকিদেরকে লড়তে হচ্ছে। এই যে একটু আগে আপনি বললেন ওই 100 দিনের কাজ নিয়ে বৈশ্যানন্দা বললেন টাকাটা ফেরত দাও, কারা লড়ছে মামলা? রাজ্য সরকার গেছিল নাকি হাইকোর্টে? কে গেছিল?
বিভিন্ন কৃষক সংগঠন, ক্ষেতমজুর সংগঠন, তারা গেছেন, লড়ছেন কে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মানে আসল কথাটা আমি বলছি, দেখুন কোনো নাম গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কারা রিয়েল ইস্যুতে কথা বলছে, কারা মঞ্চের ওই বড্ড উঁচুতে বাঁচার যে ইস্যু সেগুলো নিয়ে কথা বলছি। উদাহরণ, একটু আগে আপনি বললেন উত্তম ব্রজবাসীর কথা। তিনি পশ্চিমবাংলার লোক, জীবনে কোনো দিন আসাম যাননি, হ্যারাস্ট হচ্ছেন। গত বছর আমরা জানি, আমি নিজে জানি যে উড়িষ্যা থেকে কিছু লোক তারা আসছিলেন, তারা ক্যাটল বিজনেস করেন এবং তাদের বাড়ি উলুবেড়িয়ায় একটি জায়গায়, সেখানে তারা আসবার সময় উড়িষ্যায় তাদের পিটিয়ে মারা হয় নানা করে ওই গোরক্ষক বাহিনীর দ্বারা। তারা এখানে যখন এলেন, তাদের মানে বাড়ির লোকেদের কাছে যখন যাওয়া হচ্ছে, শোনা যাচ্ছে তৃণমূলের লোকেরা বলছে না না এসব এফআইআর করে লাভ নেই, এগুলো চেপে যেতে হবে। মানে কি অদ্ভুত জিনিস বাবু, এই তলায় যারা আছেন সাধারণ মানুষগুলোর জীবন, উত্তম ব্রজবাসীর জীবন আজকে বিপন্ন হয়ে যাচ্ছে। সবথেকে বড় কাছে সব্যসাচী আমি হ্যাঁ এই খাতুন বা আলোরানী সরকার জবাব দেবেন না, তারা কোথায়? এদের তো নাগরিকত্ব চলে গেছে, এখন এদের অবস্থান কোথায়? পশ্চিমবঙ্গে আছেন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার জবাব দেবেন না? নাকি শুধু তারা জনপ্রতিনিধি, রাজনৈতিক দল করেন, ছত্রছায়ায় আছেন, তাই জন্য এদের মোট? পাশাপাশি বলেছে এটাও বলতে হবে যে এখানে প্রায় কুটির শিল্পের মতো 2 দিনাজপুর 2 চব্বিশ পরগনায় জাল পরিচয়পত্রের ইন্ডাস্ট্রি চলছে। মুর্শিদাবাদ দিনের পর দিন ধরা পড়ছে, গোটা দেশ থেকে ধরা পড়ছে, সেটা বন্ধ হবে না? এটা চলবে না, চোখ বন্ধ করা আছে। যারা এগুলো চালাচ্ছেন সেগুলো ধরার কাজ কাদের? মানে যে কারণে বারবার করে আমাদের সংবিধান যে কারণে বারবার বলছেন যে কেন্দ্র রাজ্যের সম্পর্কটা, বিশেষত আইন শৃঙ্খলার প্রশ্নে, এটা দুজনকে কোঅর্ডিনেট করতে হবে, রাজ্যের ক্ষমতা আইন শৃঙ্খলার প্রশ্নে। কিন্তু যখন ইন্টারন্যাশনাল বর্ডার আসছে, যখন আমাদের ইন্টারন্যাশনাল কোনো বহিঃশক্তির দ্বারা আক্রমণের কোনো রকমের সুযোগ থাকছে বা কোনো রকমের সমস্যা হচ্ছে, তখন এই দায়িত্ব কাকে নিতে হবে? কেন্দ্রকে নিতে হবে। কেন্দ্র রাজ্যের কাজের মধ্যে কোঅর্ডিনেশন থাকতে হবে। আর রাজ্য কোনো বক্তব্য রাখছে না। তদন্ত চলে আসুন, ল অ্যান্ড অর্ডারের আর একটা পার্ট, যেখানে কেন্দ্র রাজ্য আমরা দেখছি, কারণ লাইন দিয়ে সিবিআই হয়েছে, কেন্দ্রের কাছে সিবিআই এর জন্য কেন আবেদন করতে হচ্ছে মানুষকে? রাজ্যের পুলিশ কিছু দিচ্ছে না বলে। এখনো পর্যন্ত যে কোনো ফৌজদারি আইনের যে কোনো আইনজীবী, এখানে বাকিরাও যারা আছেন রাজনৈতিক দলের, তারা আইনজীবী, তারা জানেন যে এখনো পর্যন্ত লোকাল পুলিশ যেরকম তদন্ত করতে পারেন, যদি তারা চান তদন্ত করতে, তাহলে বাকি অন্য কোনো এজেন্সি লাগে না। কিন্তু আমাদের যেতে হয়েছে বারবার করে। আজকে কি অবস্থার মধ্যে আছে? আজকে আরজি করের ঘটনা দেখুন, আজকে বাকি যে কটা ঘটনা, সেটা চিট ফান্ড হোক, সেটা এসএসসি স্ক্যাম হোক, সেটা প্রাইমারি স্ক্যাম হোক, তলা পর্যন্ত যাচ্ছে না অথবা মাথা পর্যন্ত যাচ্ছে না। এই যে দুর্নীতির প্রশ্নে আসলে সুমনদা একটা ছোট্ট কথা বললেই বুঝতে পারবেন। একটু আগে চন্দ্রিমা ভট্টাচার্য ম্যাডাম বলছিলেন বলবার সময় যে আমাদের মা কালী, মা দুর্গা আছে। আসলে এটা এই ন্যারেটিভটা 2018 সালের 26শে নভেম্বর জামমুনিতে একটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ন্যারেটিভ প্রথম নামিয়েছিলেন। ওদের যদি শ্রীরাম থাকেন, আমাদের মা কালী, মা দুর্গা আছেন। আসলে মা কালী, মা দুর্গা, শ্রীরাম, রামচন্দ্র, অকালবোধন সব কিছু হচ্ছে, কিন্তু দিনের শেষে উত্তম ব্রজবাসীদের মতন সাধারণ মানুষ যারা, তাদের জীবনটা বদ্ধ নিচুতে চলে যাচ্ছে এই নেতাদের নিজেদের স্বার্থের জন্য। বৈশাখ চট্টোপাধ্যায়, ইনফ্যাক্ট ঘটনাচক্রে এইমাত্র আমি লক্ষ্য করলাম যে আমার প্রথম 3 জন বক্তা যারা 3টে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তাদের 3 জনের পোশাক শুধু কাছাকাছি রঙের তা নয়, পেশায় তারা 3 জনই আইনজীবী। জোকস ব্যাপার। মানে উনি কি বলতে চাইলেন, মানে সিবিআই খারাপ না সিবিআই ভালো সেটা বোঝা গেল না। সিবিআইকে তো ইনভেস্টিগেশন দেওয়ার পরেও নোবেল প্রাইজটা পাওয়া যায়নি। এই যে অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডে, এই যে গুলি চালিয়েছিল নেতাইতে, নিরীহ গ্রামবাসীরা যারা হত্যা হয়েছিল, এখানে সিবিআইকে এনকোয়ারি করতে দেওয়া হয়েছিল, কিন্তু অ্যারেস্ট করেছিল, আলটিমেটলি ধরেছিল কিন্তু সিআইডি। সিবিআই ফেলিওর হয়েছিল। সিআইডি তখন সিআইডি কারা চালাতেন? এটা বলতে হবে যে সিবিআই ইদানিং কালে যে কটা কেস সিবিআই এর কাছে গেছে, সেটা কোর্ট মনে করেছে রাজ্য সরকার যথেষ্ট কাজ করেনি বলে কোর্টের নির্দেশে সিবিআই হয়েছে। হ্যাঁ, কিন্তু সিবিআই মমতা ব্যানার্জির দাবি থাকতো ব্যাগ মরলে সাপ মরলে মমতা ব্যানার্জি সিবিআই চাইতেন। সিবিআই ভুলে যাবেন না, ভালো না খারাপ, সিবিআই তো সাকসেস রেট খুব খারাপ, খুব সাকসেস রেট খারাপ না ভালো, তার জন্য তো অপরাধ আড়াল করা যায় না। তার জন্য তো এটা বলতে পারবেন না যে আপনারা যে অপরাধ দেখুন পশ্চিমবঙ্গ পুলিশকে দেখে সবাই এটা কি বলবেন অপরাধগুলো হয়নি? কলকাতা পুলিশে অপরাধী ধরা পড়েনি, তাহলে কলকাতা পুলিশের কনফিডেন্স তো নষ্ট করছেন থানায় গিয়ে মুখ্যমন্ত্রী। এবার গোটা দেশ, গোটা রাজ্য সব একই রকম তলানিতে। কিন্তু আজকে আবার বলছি যে নরেন্দ্র মোদীর মুখে কসবা কাণ্ড থেকে আরজিকর কাণ্ড বারবার উঠে এলো। কিভাবে দেখাবো? एक और कॉलेज में
एक बेटी के साथ भयंकर अत्याचार किया गया। इसमें भी जो आरोपी है उनका कनेक्शन टीएमसी से निकला है। কসবা গণধর্ষণ কাণ্ড, আইন কলেজের মধ্যেই ছাত্রীকে যৌন নির্যাতন, অভিযুক্ত একদা তৃণমূল ছাত্র পরিষদের দাপুটে নেতা ও তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র, যার মাথায় কলেজের পরিচালন সমিতির সভাপতি ও তৃণমূল বিধায়কের হাতের অভিযোগ উঠেছে। দুর্গাপুরের সভা থেকে এই প্রসঙ্গ তুলে নারী নিরাপত্তা নিয়ে তৃণমূলকে বিঁধলেন নরেন্দ্র মোদী, টেনে আনলেন আরজিকর ধর্ষণ খুনের প্রসঙ্গ। ये उस धरती पर हो रहा है जिसने कादम्बिनी गांगुली जैसी बेटी को संस्कार दिए, जो भारत की पहली वेस्टर्न मेडिसिन डॉक्टर थी। आज उनका जन्मदिन भी है, लेकिन आज पश्चिम बंगाल में अस्पताल भी बेटियों के लिए सुरक्षित नहीं है। और आप सबने देखा है जब यहां डॉक्टर बेटी के साथ अत्याचार हुआ तो कैसे टीएमसी सरकार अपराधियों को बचाने में जुट गई। इस घटना से देश अभी बाहर निकला भी नहीं था कि एक और कॉलेज में एक बेटी के साथ भयंकर अत्याचार किया गया। বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর ওড়িশায় তো কলেজের মধ্যে বিভাগীয় প্রধান শিক্ষকরা শ্লীলতাহানি করছে, মেয়েটি বিচার পাচ্ছে না, নিজে গায়ে আগুন দিয়ে মারা যাচ্ছে। পশ্চিমবঙ্গ একটা ঘটনাও আমরা চাই না। বাম জমানার থেকে কমেছে, অন্য রাজ্যের থেকে কমেছে, কিন্তু নরেন্দ্র মোদীর অধিকার নেই এখানে এসে কথা বলার, কারণ তাঁর দলের রাজ্যগুলোতে এই জিনিস হয়ে আছে। কৌশলে নির্মমতা শব্দ ব্যবহার করেও খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদী। टीएमसी के बड़े नेता मंत्री आरोपियों के बजाय पीड़ित को ही दोषी ठहराते रहे। ऐसे कई उदाहरण हैं जो टीएमसी की निर्ममता के साक्षी है। हमें मिलकर के बंगाल को इस निर्ममता से मुक्ति दिलानी है। নরেন্দ্র মোদী সিবিআই কলকাতা পুলিশের গ্রেফতারিটা যে ঠিক ছিল ধর্ষণ এবং খুনের মামলায়, আপনার সিবিআই সেটা সার্টিফাই করে দিয়েছে কোর্টে। আপনি আবার কথা বলছেন কি? দ্বিতীয় কসবার ঘটনা, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে। আপনি বলছেন তৃণমূল নাকি দোষীদের মদত দিচ্ছে। আরে মদত কোথায়? অ্যারেস্ট হয়েছে। আরজিকর কাণ্ডের পর পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল, যার তদন্ত এখন করছে প্রধানমন্ত্রীর দপ্তরেরই অধীনস্থ সিবিআই। পশ্চিমবঙ্গে প্রায় 50% ভোটার এখন মহিলা, তাই তৃণমূল থেকে বিজেপি সবার নজর মহিলা ভোটের দিকে। নারী নির্যাতন বিধানসভা ভোটে কত বড় ইস্যু হয়ে ওঠে সেটাই দেখার। দীপক ঘোষ, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বাঙালি যে আত্মবিস্মৃত জাতি, এ নিয়ে কিন্তু খুব একটা তর্ক বিতর্ক চলতে পারে না। আমার মনে হয় যে মাঝে মাঝে বড় বড় রাজনীতিবিদরা যদি এ রাজ্যে আসেন, দুর্ভাগ্যজনকভাবে বাঙালি তাদের অনেক মনীষীকে যেভাবে ভুলে গেছে, বিশেষ করে তাদের জন্মদিন ভুলে গেছে, তাহলে এই রাজনীতির সূত্র ধরে অন্তত তার চর্চা হতে পারে। কেন বলছি? যে আজকে বিষ্ণুদের জন্মদিন প্রধানমন্ত্রী তার ভাষণে মনে করিয়ে দিলেন। ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জন্মদিন আজকে প্রধানমন্ত্রীর ভাষণে। অনেক দিন পর কোনো রাজনীতিবিদের ভাষণে দ্বারকানাথ ঠাকুরের নাম এলো, বিধান রায় থেকে স্যার বীরেনের নাম এলো। আমি বলছি মাঝে মাঝে এইসব বড় রাজনীতিবিদরা প্রচুর হোমওয়ার্ক করে যদি আসেন, তাহলে যেটা সুবিধে যে আত্মবিস্মৃত বাঙালি অন্তত কয়েকটা জন্মদিন মনে রাখতে পারে। কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট, আমার পরবর্তী বক্তা শুভময় মৈত্রের কাছে যাব। শুভময়দা, প্রধানমন্ত্রীর দায়টা কি ছিল? তাহলে কি এত নাম বলা, এত বাঙালিদের সঙ্গে যোগাযোগ আছে, এই রকম ঘটনার উল্লেখ এই কারণে যে মূলত বিজেপি অবাঙালিদের দল নয়, বাঙালি বিরোধী তো নয়, বরঞ্চ বঙ্গ বিজেপির অনেকটা বাঙালিয়ানা আছে। এইটা বোঝাতেই এই নামগুলো, বিশেষ করে তাদের জন্মদিনের উল্লেখ এইভাবে এত ডিটেলসে, এত মাইক্রো লেভেলে করলেন প্রধানমন্ত্রী। এদিকে ওরে লাল কমলের নীলকমলের হাতে
ভাইয়ের মিলে প্রাণের লাল নিশান, তাদের কথা হাওয়ায়, কৃষাণ কাস্তে বানায় ইস্পাতে, কামার সালে মজুর ধরে গান। বিষ্ণুদের এই লেখাটা হোমওয়ার্কের মধ্যে শেখানো হয়েছিল কিনা এবং এটা শেখানোর পর নরেন্দ্র মোদী বিষ্ণুদের কথা বলতেন কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তবে শ্রমিকবাবু পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি হওয়ার পর আমরা যেটাকে বলি বামপন্থী বিজেপি আর কি, তাদের একটা প্রভাব পশ্চিমবঙ্গের রাজনীতিতে একেবারে লক্ষ্য করা যাচ্ছে। এবং সত্যিই তো বাঙালি অস্মিতার জায়গায় বিষ্ণুদের কথা আসবে না তো কার কথা আসবে? ফলে দেবজিৎরা হয়তো চেষ্টা করছে বাকি যেটুকু বামপন্থী ভোট আছে সেটা পাওয়ার, এবং সেটা তারা বারবার বলেওছে যে ওই ভোটটা পেলে তাদের যে ভোটের ব্যবধান সেটা মুছে যাবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু বলতেই হবে। ইনফ্যাক্ট শ্রমিক ভট্টাচার্য ঘটনাচক্রে আজকেও বলেছেন যে পতাকার রং কিছুদিন ভুলে যান একেবারে। আর গেরুয়া লাল তো খুব দূরেরও রং নয় আর কি, নীল সাদাটা বরং একটু যদি ওই বেনিয়াসহ কলায় দেখেন, তার যে বিভিন্ন আমরা বলি যে ওয়েভ লেংথ আর কি, সেইগুলো ম্যাচ ট্যাচ করিয়ে কে কার কাছাকাছি এটা বোঝা খুব শক্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ, একেবারে পাঠ্য বই থেকে উঠে আসা রাজনীতি, পরীক্ষার একেবারে ভালো দুই ছাত্রছাত্রী তারা পড়াশোনা শুরু করে দিয়েছেন। 16ই জুলাই বাঙালি নিয়ে তৃণমূলের বিরাট মিছিল, বামপন্থীরাও তার আগে একটা মিছিল করেছেন কিন্তু আকারে অতটা বড় হয়নি। 18ই জুলাই নরেন্দ্র মোদীর সভা, 21শে জুলাইয়ের আবার এরপরে সভা আসবে। অর্থাৎ ঠিক সময় মতো তৃণমূল এবং বিজেপি কিন্তু তাদের যে রাজনীতি সেই রাজনীতিতে যথেষ্ট এফর্ট দিতে শুরু করেছে। অধীরবাবু কি বললেন? কৃত্রিম যুদ্ধ। আমরা সারাক্ষণ বলি বিজেপি তৃণমূল সেটিং, তাদের পশ্চিমবঙ্গের মানুষ কিছুতেই সিপিএম কংগ্রেসকে বেশি ভোট দিচ্ছেন না, ঠিক তাদেরই দিচ্ছেন। এই কারণটাই হচ্ছে আপনি বৈশ্বনাথদাকে বারবার রাহুল গান্ধীর কথা জিজ্ঞেস করেছেন এবং পরিযায়ী পাখির কথা বলা হচ্ছে তো, কিন্তু শুধু ভোটের সময় যদি তাই ধরি যে পরিযায়ী পাখি হিসেবে বিজেপি নেতৃত্ব আসছেন, রাহুল গান্ধী কয়েকবার স্পর্শকের মতো উত্তরবঙ্গ ছুঁয়ে চলে যাওয়া ছাড়া গান্ধী পরিবারের কদিন পশ্চিমবঙ্গে এসেছেন? আজকে সত্যি সিপিএম তো মা কালী মা দুর্গাকে নিতে পারে না, তাদের যে রাজনৈতিক ভাবনা, কিন্তু যেখানে রাম নিয়ে এসেছে বিজেপি উত্তর ভারতের, উড়িষ্যার থেকে জগন্নাথ নিয়ে এসে তৃণমূল কংগ্রেস তো অন্তত কালী দুর্গা এদের আগে নিতে পারত, সেই সময়টুকুও তারা রাজনীতিতে দিচ্ছে না। অর্থাৎ বিজেপি এবং তৃণমূল যে কঠোর পরিশ্রম করছে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে, তাদের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং, কি সমীকরণ, গোপন চলরাশি এগুলো থাকুক, কিন্তু তাদের যে লড়াইটা সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে কয়েকটা দান্দিক প্রশ্ন আসবে। কাদম্বরী বসু, কুলীন কায়স্থ, জন্ম তার 18ই জুলাই 1861 ভাগলপুর, 1863-তে সম্ভবত, 1883-তে 12ই জুন বিবাহ দ্বারকানাথ গাঙ্গুলির একদম। এবং তারপর তিনি কি করলেন? মেডিকেল কলেজে 1884-তে ভর্তি হলেন, অসাধারণ পড়াশোনায় ভালো, অসাধারণ বাগ্মী, স্কটল্যান্ডে গেছিলেন পড়াশোনা করতে। এবং ওয়েস্টার্ন মেডিসিনের কথা বললেন নরেন্দ্র মোদী। আয়ুষ নিয়ে কি হবে তাহলে? এই প্রশ্ন তো আমাদের আসবে যে কতটা গুরুত্ব কাকে দেবো। ওয়েস্টার্ন মেডিসিনকে যদি নরেন্দ্র মোদী গুরুত্ব দেন, যদি বাড়ির মাথায় ছাদ দেন, যদি সারা ভারত জুড়ে গরিব মানুষের কথা বলেন, তাহলে তো সিপিএমের দুঃখের কোনো কারণ নেই। 100 দিনের প্রকল্প যদি ভালোভাবে চালান, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে বিষ্ণুদে 18ই জুলাই 1909 তাঁর যে কবিতা, সেইখানেই যেখানটা শেষ বলতে হবে বাঙালি আবেগের যে ডিভিডেন্ড, তৃণমূল এবং বিজেপি তো নেওয়ার চেষ্টা করছে এই ডিভিডেন্ডটা। জনসমুদ্রে জেগেছে জোয়ার, হৃদয় আমার চড়া, চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি, কোথায় ঘোড়া সওয়ার। তৃণমূল বিজেপির যে বড় বড় নেতা, তারা ঘোড়া সওয়ার হয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, পশ্চিমবঙ্গের মানুষের হাতে কাজ, পশ্চিমবঙ্গের বিপুল শিল্পের উন্নয়ন, এই ঘোড়া সওয়ারদের কিন্তু আমরা সত্যি চাই। তৃণমূল বিজেপি ঠিক যে রাজনীতি করছে, আমাদের সামনে যা দেখাচ্ছে, আমরা তার থেকেও পরিবর্তন তো কনস্ট্যান্ট, আমরা সব সময় বলি আমরা তৃণমূল বিজেপির সেই পরিবর্তন চাই যেখানে আরও উন্নততর তৃণমূল বিজেপি, নতুন দিনের স্বপ্ন, নতুন ঘোড়া সওয়ার তৃণমূল বিজেপির। দেখা যাক কবে আমরা পাই। অনেক ধন্যবাদ শুভময়দা। আসলে আয়ুষ এবং ভারতীয় চিকিৎসার, ভারতীয় অ্যালোপ্যাথি চিকিৎসার আইকন, আমি বলছি এর দান্দিক বস্তুবাদ, এটা কিন্তু একটা চমৎকার থিওরি, চমৎকার আলোচনার, একদম পৃথক আলোচনার বিষয় হতে পারে। কিন্তু এইখান থেকে আমার পরবর্তী প্রতিবেদন যে শিক্ষা, একদিকে প্রাথমিক শিক্ষা, অন্যদিকে উচ্চশিক্ষা, একেবারে সরাসরি আজকে এই শিক্ষা এবং শিক্ষাকেন্দ্রিক দুর্নীতি ওই রাজনীতির মঞ্চ থেকে বিজেপির এবং প্রধানমন্ত্রীর হাতিয়ার হলো। দেখুন, আমাদের চাকরিগুলো চলে গেছে, আমাদের বাবা মা কে খাবে, আমার বাচ্চা আছে কি খাবে? ये जो हजारों शिक्षक बेरोजगार हुए हैं, इसका कारण टीएमसी का भ्रष्टाचार है। টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে।
দুর্নীতির জেরে অযোগ্যদের পাশাপাশি চাকরি গেছে যোগ্যদেরও। আজ তারা কখনো পুলিশের লাথি খাচ্ছেন, কখনো লাথি। এই প্রেক্ষাপটে ফের একবার পশ্চিমবঙ্গে এসে শিক্ষক দুর্নীতিকে জোরালোভাবে তুলে তৃণমূল সরকারকে বিঁধলেন নরেন্দ্র মোদী। प्राइमरी एजुकेशन हो या फिर हायर एजुकेशन, सबको बर्बाद किया जा रहा है। टीएमसी यहां के एजुकेशन सिस्टम पर करप्शन और क्राइम का डबल अटैक कर रही है। ये जो हजारों शिक्षक बेरोजगार हुए हैं, इसका कारण टीएमसी का भ्रष्टाचार है। इससे हजारों परिवार तो उन पर तो संकट आया ही है। स्कूलों में जो लाखों बच्चे पढ़ रहे हैं, उनका भविष्य भी टीचर्स की कमी के कारण अंधेर में है। মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি কি হয়েছিল? কেন্দ্রীয় সরকারের যে পরপর পরীক্ষাগুলোতে কেলেঙ্কারি চলছে, তার কৈফিয়ত কে দেবে? ত্রিপুরাতে 10,323 জন শিক্ষকের প্যানেল সিপিএম এর জমানায় অনিয়মে গোটা প্যানেল বাতিল হয়েছে। বিজেপি তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, কোনো সমাধান করেনি। গত বছর 2রা মে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি রাজ্য সরকারকে ভৎসনা করে বলেছিলেন এটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। 2024 সালের 7ই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেছিলেন দেখে মনে হচ্ছে সিস্টেমিক ফ্রড। সেই প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী। हालत ये है कि कोर्ट को भी कहना पड़ा कि ये सिस्टेमेटिक फ्रॉड है। আমাদের এখানে যেখানে যেখানে কোনো অনিয়ম হয়েছে, আমাদের পরিষ্কার এখন তো সিবিআই তদন্ত করছে, চিহ্নিত করুক, বাদ দিয়ে দিন। বাকিদের চাকরির ব্যবস্থা মুখ্যমন্ত্রী করছেন। আমরা কেউ কোনো অন্যায় সাপোর্ট করছি না। কেউ কোনো অনিয়ম করে থাকলে তার শাস্তি হোক, তাদের শাস্তি হোক, বাকিদের চাকরিটাকে কেন আটকে রাখা হচ্ছে? তৃণমূল বিজেপির এই বাগযুদ্ধের মধ্যে সিপিএম এর প্রশ্ন, শিক্ষা দুর্নীতির তদন্ত তো সিবিআই করছে, পার্থ চট্টোপাধ্যায় বাদে তৃণমূলের আর কোন হেভিওয়েটকে ধরেছে তারা? ওপরে লড়াই তলায় সেটিং নয় তো? এতদিন ধরে কি করছে সিবিআই? তদন্ত কি কমপ্লিট করতে পারছে না? ইডি কি করছে? পার্থ চ্যাটার্জি তারপর আর তো মাথা দিয়ে গেল না, কানের তলায় থাকলো, কানের উপরে উঠছেই না। কেন? কে আটকাচ্ছে সিবিআইকে? এটা কি দিল্লিওয়ালারা সিবিআইকে আটকাচ্ছে, ইডিকে আটকাচ্ছে? রাজনীতির লড়াই চলবে, কিন্তু যোগ্যদের হকের চাকরি ফিরিয়ে দেবে কে? আর যারা কোটি কোটি টাকা পেতে পড়ল, তাদের কি কোনোদিন শাস্তি হবে? শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।